ওকে, দেখো আজকের টপিক অফ ডিসকাশন হচ্ছে টেন্সটা আজকে মোটামুটি আলোচনা করব যতটা করা যায়। তোমরা কি করবে, তোমরা খাতা পেন নিয়ে বসবে। এখানে যে নোটসগুলো দেওয়া রয়েছে সেই নোটসগুলো তোমাদেরকে লিখতে হবে না, এই নোটসগুলো আমি প্রোভাইড করে দেবো পিডিএফের মাধ্যমে। আর তোমরা সেগুলোকে প্রিন্ট আউট করতে পারো অথবা সফট কপি হিসেবেও রেখে দিতে পারো। কিন্তু তোমাদের যেটা করতে হবে, যখন আমি এটা বোঝাবো সেই রিলেটেড যদি কোনো প্রবলেম আসে তখন সেটা নোট ডাউন করে রাখবে। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস সেটা আমাকে গ্রুপে পোস্ট করে দেবে। আমাকে গ্রুপে পোস্ট করতে পারো অথবা আমাকে পার্সোনালিও পোস্ট করতে পারো। বোঝা গেল? যাই হোক, শুরু করি। দেখো, ফার্স্টে আমাদের রয়েছে টেন্সের এটা তো যা দেওয়া রয়েছে তোমাদের জানাই রয়েছে। টেন্সের তিনটে ভাগ: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ, তাই তো? আর প্রত্যেকটা টেন্সকে দেখো চারটে ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো তো আমরা জানি। প্রেজেন্টটাকে প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্টটাকে এইভাবে ভাগ করা যায়, পাস্ট ইনডিফিনিট। এগুলো আমরা জানি। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। মোট 12টা ডিভিশন হয়। তো এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া রয়েছে। আর এখানে টেন্সের ডেফিনেশন বলতে, টেন্স কাকে বলে? ক্রিয়ার কালকে টেন্স বলে। মানে মানে আমরা যে কাজ বাজ করি সেটা কোন টেন্সে হচ্ছে, মানে কোন কালে হচ্ছে, বর্তমানে, ভবিষ্যতে নাকি অতীতে, সেটা বুঝি যার মাধ্যমে সেটা হচ্ছে টেন্স, আর কিছুই না। বোঝা গেল? এটা জাস্ট বেসিক গেল। বেসিকের জন্য বেশি টাইম ওয়েস্ট করবো না, একদম আমি এক্সামের পয়েন্ট অফ ভিউতে চলে যাব। ফার্স্ট দেখো, নেক্সট আমাদের কি বলেছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন আমরা ছোট্টবেলা পড়েছি। কি পড়েছি? যে ইউনিভার্সাল ট্রুথ হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে দেখো আরও অনেক কিছু রয়েছে, যে শুধুমাত্র ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য, অভ্যাসবশত কোনো ঘটনা হলেই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তা নয়, আরও অন্য কিছু হলেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে। দেখো, ইউনিভার্সাল ট্রুথ কী দেওয়া রয়েছে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। ইউনিভার্সাল ট্রুথ, এটাকে আমরা কসমিক ট্রুথও বলতে পারি, তাই তো? দেখো, যেটা তুমি আমি চেঞ্জ করতে পারবো না, তাই তো, সেই ঘটনাটা হচ্ছে চিরসত্য, যেটা তুমি আমি চেঞ্জ করতে পারবো না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার আমরা কি মানে হাজারো চেষ্টা করলে কি কখনো সানকে ওয়েস্ট থেকে রাইজ করতে পারবো? নিশ্চয়ই না। তো এটা ফিক্সড, তাই তো? সেই ক্ষেত্রে কী হয়, তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই ইউজ করতে হবে। এই টাইপের সেন্টেন্সগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ইউজ করতে হবে। নেক্সট দেখো কী রয়েছে? 2 and 2 makes 4, 2 আর 2-এ 4 হয়। 2 আর 2-এ কী হয়? 4 হয়। তো এটা দেখো চিরসত্য ঘটনা, তাই তো, যেটা কেউ চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, পরেরটা দেখো কী রয়েছে? ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড জেনারেলি, তাই তো? এটা সাধারণভাবে কী হয়? ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? যে ওয়াটার, জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটে। তো এটা চিরসত্য ঘটনা। তো বুঝতে পেরেছো আশা করি যে ইউনিভার্সাল ট্রুথটা কি, যেটা চিরসত্য কোনো ঘটনা, যেটা তুমি আমি চেঞ্জ করতে পারবো না, অথবা কসমিক কোনো ঘটনা, তাই তো? তো এইগুলোকে বলা হয় কি? চির ইউনিভার্সাল ট্রুথ। নেক্সট দেখো কী রয়েছে? দুয়েরটা পজেশন। এটা দেখতে হবে পজেশন। পজেশন মানে কি? যেটা তোমার অধিকারে রয়েছে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো কী রয়েছে? দিস পেন বিলংস টু মি। এই পেনটা আমার, তাই তো? দিস পেন বিলংস টু মি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করেছি, তাই তো? কারণ এটা পজিশন বোঝাচ্ছে। তো কোনো কিছু কারো যদি পজিশন হয়, মানে বর্তমানে থাকা অর্থে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে। বোঝা গেল? এই জন্য দেখো কী করেছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট করেছে। নেক্সট দেখো কী রয়েছে? হি ওনস আ বিগ বিল্ডিং। হি ওনস আ বিগ বিল্ডিং, মানে তার একটা বড় বিল্ডিং রয়েছে। তো এটাও কী হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই রয়েছে, কারণ এটা পজিশন বোঝাচ্ছে, তার অধিকারে রয়েছে। ওনস মানে হচ্ছে অধিকার করে রাখা, অধিকার করে থাকা। নেক্সট দেখো কী রয়েছে? ওকে, মেন্টাল মেন্টাল অ্যাক্টিভিটি। মেন্টাল অ্যাক্টিভিটি বলতে কি? তুমি কোনো কিছুতে ট্রাস্ট করো, বিশ্বাস করো, অথবা তুমি চাও কোনো কিছু জানো, তোমার কোনো উইশ রয়েছে, এই টাইপের কিছুকে বলা হয় কি? মেন্টাল অ্যাক্টিভিটি। সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত রাখা হয়। উই বিলিভ ইন গড, মেন্টাল অ্যাক্টিভিটি, সাধারণ কোনো ঘটনা। বুঝতে পেরেছি? উই বিলিভ ইন গড, উই অলওয়েজ বিলিভ ইন গড। শি ট্রাস্ট ইন হিম, সে তাকে বিশ্বাস করে, প্রেজেন্ট সেন্সে বলছে। আই নো দ্যাট ইউ ক্যান ডু দিস, আমি জানি যে তুমি এটা করতে পারো। প্রেজেন্ট সাধারণভাবে বলছি, মানে বর্তমানে নর্মাল সেন্সে বলেছে।
তো সেটা হচ্ছে মেন্টাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। নেক্সট এই ভার্বগুলো দেখে বুঝবো যে এটা মেন্টাল অ্যাক্টিভিটি কিনা, বিলিভ, ট্রাস্ট, নো, উইশ, ওয়ান্ট, এগুলো। নেক্সট দেখো কী রয়েছে, চারেরটা ফিক্সড প্রোগ্রাম। ফিক্সড প্রোগ্রাম অর নিয়ার ফিউচারে যদি কোনো ঘটনা ঘটতে চলেছে এমন বোঝায়, তাহলে সেগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। ভালো করে বোঝাও, ফিক্সড প্রোগ্রাম মানে কোনো একটা প্রোগ্রাম তুমি ফিক্সড করে রেখেছো, বা কোনো একটা ইনস্টিটিউশন কোনো একটা প্রোগ্রামকে ফিক্সড করে রেখেছে যে ওই দিনেই হবে। এবার তুমি তার অ্যানাউন্সমেন্ট করছো বা তুমি সেই সম্পর্কে বলছো, সেক্ষেত্রে কী হবে, তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার যেটা রয়েছে ভালো করে অবজার্ভ করো, নিয়ার ফিউচার যেটা রয়েছে এটাকে আমি তিনভাবে এক্সপ্রেস করতে পারি, তিনভাবে এক্সপ্রেস করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, যেটা এখন আলোচনা করছি। আরেকটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা পরবর্তীতে আলোচনা করব। আরেকটা হচ্ছে ফিউচার ফিউচার ইনডেফিনিট, যেটা তার পরে আলোচনা করব। বোঝা গেল? তো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ফিউচার ইনডেফিনিট ইউজ করা যায়। তিনটে একই সেন্টেন্স, মিনিং একই থাকবে কিন্তু ফরমেশনটা আলাদা। আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি, তাহলে নিয়ার ফিউচারের সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। একবারে তিনটে সেন্টেন্স মানে তিনটে টেন্স একবারে। ফার্স্ট একটা এক্সাম্পল নিচ্ছি, যদি বলা হয় আই উইল, বা শ্যালও দিতে পারে, আই শ্যাল গো দেয়ার টুমরো, এরকম রয়েছে, আই শ্যাল গো দেয়ার টুমরো, এটা ফিউচার ইনডিফিনিটে রয়েছে এফ আই। এবার যদি বলা হয় এটাকে ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করলে কী হবে, আই অ্যাম, তাই তো, গোয়িং দেয়ার টুমরো, তাই তো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করলে আই এম গোয়িং দেয়ার টুমরো হচ্ছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করলে কী হচ্ছে, আই গো দেয়ার টুমরো। এটা শুনতে অড লাগছে, আই গো দেয়ার টুমরো, আমি সেখানে আগামীকাল যাই, এরকম বোঝাচ্ছে না কিন্তু, এটা ফিক্সড প্ল্যান। যখনই এরকম বোঝাবে তখন তোমার ধরে নিতে হবে এটা ফিক্সড প্ল্যান নিয়ার ফিউচারের। বুঝতে পেরেছো? তো এরকমভাবেই যে কোনো মানে এই তিনটে টেন্সকে একইভাবে রাখা যায়, তিনটের মিনিং অলমোস্ট ইকুয়ালি এই পারপাসে নিয়ার ফিউচার অর্থে। বুঝতে পেরেছো? উই আর গোয়িং টু ওয়াচ আ মুভি টুমরো, আমরা একটা মুভি দেখতে চলেছি, উই আর গোয়িং টু, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটাকে আমরা কী করতে পারি ফিউচারে, উইল ওয়াচ আ মুভি, তাই তো, টুমরো এইভাবেও করতে পারি। তো তো এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট দেখো কী রয়েছে, তো নিয়ার ফিউচার এটাই বলছে। ফিক্সড প্রোগ্রাম কী রয়েছে, দ্য ইউনিভার্সিটি রিওপেন্স ইন অক্টোবর। দেখো বলছে দ্য ইউনিভার্সিটি রিওপেন্স ইন অক্টোবর। এটা রিওপেন্স কেন বলেছে, মানে এটা সাধারণত হয়, সাধারণ কোনো অ্যাক্টিভিটি, ঠিক আছে, এটা ফিক্সড প্রোগ্রাম, সেই জন্য রিওপেন্স বলেছে, রিওপেন্স রেখেছে এই সেন্টেন্সের মধ্যে। দ্য ইউনিভার্সিটি রিওপেন্স ইন অক্টোবর। নেক্সট বলেছে কি, হি গোজ টু চেন্নাই নেক্সট মান্থ, দেখো ফিক্সড, সে ফিক্সড করে নিয়েছে যে সে চেন্নাই যাবে নেক্সট মান্থে, সেই জন্য আমরা কি করেছি, হি গোজ টু চেন্নাই নেক্সট মান্থ। এবার এই সেন্টেন্সটাকে হি গোজ টু চেন্নাই নেক্সট মান্থ, এটাকে তুমি ফিউচার ইনডিফিনিটে রাখলে কী হবে, উইল V1 হয় আমরা জানি ফিউচার ইনডিফিনিটে। তো সেক্ষেত্রে কী হবে, হি উইল গো টু চেন্নাই নেক্সট মান্থ, তাই তো। এটাকে যদি আমি ফিউচারে কনভার্ট করি কী হবে, ফিউচার ইনডিফিনিটে হি উইল গো টু চেন্নাই নেক্সট মান্থ। আর এটাকেই যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি তাহলে কী হবে, হি ইজ গোয়িং টু চেন্নাই নেক্সট মান্থ, তাই তো। তো এইভাবেই করা হয়। নেক্সট দেখো কী রয়েছে, এটা নিয়ার ফিউচারের মধ্যে রয়েছে অথবা ফিক্সড প্ল্যান হিসেবে ধরতে পারি। শুধুমাত্র এই সেন্টেন্সগুলোই হবে, কিন্তু ফিক্সড প্রোগ্রামের ক্ষেত্রে যে সেন্টেন্সগুলো বলছি সেই সেন্টেন্সগুলোই কিন্তু কেবলমাত্র ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও লেখা যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বদলে। ভালো করে বুঝে নিও। নেক্সট রয়েছে কি, মাই ব্রাদার রিটার্নস টুমরো। ফিক্সড প্ল্যান এটা, তাই তো, সেই জন্য এরকম করেছে, মাই ব্রাদার রিটার্নস টুমরো। ওকে, নেক্সট দেখো কী রয়েছে পরের পয়েন্ট। আচ্ছা, পরের পয়েন্টে কী রয়েছে, উইথ হিয়ার অ্যান্ড দেয়ার, এটা এক্সপ্রেশন, অ্যাডভার্ব বলতে পারি আমরা। তো এখানে অ্যাডভার্বের মতো করে ইউজ করা হয়নি, আর এখানে এক্সপ্রেশনের মতো করে ইউজ করা হয়েছে। এক্সাম্পল দেখো, হিয়ার কামস আওয়ার সিএম, যে আমাদের সিএম আসছে, তাই তো। তার মানে এই নয় যে এখানে আমাদের সিএম আসছে, এরকম বলতে চাইনি কিন্তু। হিয়ার কামস আওয়ার সিএম আমরা বলি না, হিয়ার কামস মিস্টার সামওয়ান, এরকম যদি হয় তো সেই অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই ইউজ করা হবে সব সময়।
দেখো হিয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, এটাকেই সাবজেক্ট হিসেবে ধরবো। তারপরে কি ভার্ব, তারপরে এটা আওয়ার হবে, ঠিক আছে, এটা রং রয়েছে, আওয়ার হবে, আওয়ার সিএম, আওয়ার সিএম হয়ে গেছে, এটা আওয়ার সিএম হবে। তো হিয়ার কামস আওয়ার সিএম, তো প্রথমে সাবজেক্ট ধরে নেবো হিয়ারটাকে, কামসটা কি ভার্ব, তারপরে অবজেক্ট। বুঝতে পেরেছি? হিয়ারটা অ্যাকচুয়ালি কি অ্যাডভার্ব, এটা সেন্টেন্সের লাস্টে বসে, তাই তো? কিন্তু এখানে আমরা এটাকে সাবজেক্ট ধরে নেবো। নেক্সট দেখো কী রয়েছে, এনি অথর স্টেটমেন্ট, বলছে কোনো অথর যদি কোনো স্টেটমেন্ট দেয় সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কারণ অথর যদি যেটা প্রেজেন্টে বলবে সেটা প্রেজেন্টেই থাকবে, কারণ সেটা চিরসত্য ঘটনা হিসেবেই আমরা ধরবো। কি বলেছে কিটস, দেখো কিটস একজন ফেমাস প্লে রাইট বলতে পারি আমরা, পোয়েম বলতে পারি, তাই তো? মানে খুব একজন বিখ্যাত নভেলিস্টও বলতে পারি কিটস, কিন্তু মেইনলি তিনি একজন পোয়েট। তো সেই অর্থে কি তিনি কি বলেছেন, কিড সেস আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তো এটা বলছে মানে চিরসত্য ঘটনা, তাই তো? আর এটা অথরসের কোনো একটা অথরেরও স্টেটমেন্ট, আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তো এই সেন্টেন্সটাকে আমি যদি ন্যারেশন চেঞ্জ করতে চাই ইনডিরেক্ট সেন্টেন্সে, তো সেক্ষেত্রে কী হবে, কিড কিডস সেজ দ্যাট, এটুকু তো করলাম, আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, এটাকে আমি চেঞ্জ করতে পারবো না, তাই তো? এটাকে আমি কখনোই চেঞ্জ করতে পারবো না, কারণ এটা কারো স্টেটমেন্ট। বোঝা গেল? তো আমি একবার একবার কুইক রিভিশন হয়ে যাক, কী রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিটি ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরসত্য কোনো ঘটনা, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। পজিশন, পজিশন মানে হচ্ছে কোনো কিছু কারো অধিকারে থাকা, এই পেনটা আমার। মেন্টাল অ্যাবিলিটি, উই বিলিভ ইন গড, হি ট্রাস্ট ইন ইউ, এই টাইপের জিনিসপত্রগুলো কি সবসময় মেন্টাল অ্যাবিলিটির মধ্যে পড়ে, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। ফিক্সড প্রোগ্রাম অথবা নিয়ার ফিউচার, যে প্ল্যানটা তুমি ফিক্সড করে রেখেছো বা যে প্রোগ্রামটা ফিক্সড করে রেখেছে কোনো ইনস্টিটিউশন, সেক্ষেত্রে কী হবে, তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অথবা নিয়ার ফিউচারে যদি কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ফিউচার ইনডিফিনিট টেন্সেও হতে পারে। বোঝা গেল? নেক্সট 5 নম্বরে যেটা রয়েছে, উইথ হিয়ার অ্যান্ড দেয়ার, যদি হিয়ার আর দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় সেটা ডেফিনেটলি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে। নেক্সট দেখো কী রয়েছে, 6 কোনো অথরের স্টেটমেন্ট সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করা হয় সাধারণত, যদি অথর সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে করে তো। বোঝা গেল? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ। নেক্সট দেখো স্ট্রাকচার দেওয়া রয়েছে এখানে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, তাই তো? স্ট্রাকচারে কী রয়েছে, অ্যাফার্মেটিভ, হ্যাবোধক বাক্য, নেগেটিভ, নাবোধক বাক্য, ইন্টারোগেটিভ, কোশ্চেন, তাই তো? প্রশ্নবোধক বাক্য। তো দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কী রয়েছে, হ্যাবোধক বাক্যে সাবজেক্ট ভার্ব অথবা ভার্বের সঙ্গে এস বা ইএস, তারপরে অবজেক্ট, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, V1। সাবজেক্টের পর আমরা দেখো সাবজেক্ট অবজেক্ট, কোনো সেন্টেন্সে সাবজেক্ট তারপরে অবজেক্ট, এই দুটো তো সবসময় ফিক্সড, তাই তো? এই দুটো আমরা আলোচনা করছি না। তো ভার্বের মেইন ফর্ম বসে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভে কী হয়, V1টা বসে। আর এখানে স্ট্রাকচারে এখানে নেগেটিভে কী হয়, ডাজ নট অথবা ডু নট, V1 বসে। এখানেও V1, এখানেও V1, এখানে V1 অথবা V1-এর শেষে কী হয়, এস বা ইএস অ্যাড হয়। আর এক্ষেত্রে কী হয়, ডাজ নট, ডু নট, তারপরে হচ্ছে কি V1 ইউজ হয়। আর এক্ষেত্রে কী হয়, কোশ্চেন আগে, মানে কোশ্চেন হয়। কোশ্চেনের ক্ষেত্রে কী হয়, ডাজ অথবা ডুটা আগে বসে, তারপরে সাবজেক্ট আসে। সেটাই এখানে আলোচনা করে দেওয়া রয়েছে। দেখো কী রয়েছে, সাবজেক্ট ভার্বের সঙ্গে এস বা ইএস হবে, তারপরে অবজেক্ট। আর নেগেটিভে হলে কী হয়, সাবজেক্ট ডু অথবা ডাজ নট প্লাস ভার্বের মেইন ফর্ম প্লাস অবজেক্ট। আর ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে দেখো কী রয়েছে, ডাস বা ডু দিয়ে শুরু করেছে, ডু বা ডাস দিয়ে শুরু করেছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট রেখেছে, তারপরে কোশ্চেন। ঠিক আছে? এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। শি গোজ টু বেড অ্যাট 10 PM, শি গোজ টু বেড অ্যাট 10 PM, সে 10টার সময় ঘুমোতে যায়। পরেরটা কী রয়েছে, শি ডাজ নট গো টু বেড অ্যাট 10 PM, এখানে ডাজ নট কেন, ডু নটও তো হতে পারতো, এখানে ডাজ নট কেন, কারণ সেটার কারণটা এখানে দেওয়া রয়েছে। দেখো আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি, শি আর রাম, বলছি হি অথবা শি অথবা রাম, রাম মানে হচ্ছে যে কোনো নাম হলে থার্ড পার্সন বোঝায়, এটুকু তো আমরা জানি। তো এখানে বলেছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। কি বলেছে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি, হি, শি আর রাম, এই তিনটের মধ্যে যদি কোনো কিছু হয় সাবজেক্ট, তাহলে ভার্বটা কী হয়,
ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড হয়, তাহলে সাবজেক্টটা কী রয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরের মধ্যে পড়ে, তাই কী হবে এখানে দেওয়া রয়েছে, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস হয়, তাহলে এই যে ভার্বটা দেওয়া রয়েছে গোস, তো তার সঙ্গে দেখো গো মেইন ভার্ব, তার সঙ্গে কী করেছে ইএস অ্যাড করেছে। লাস্টে যদি ভায়াল থাকে তাহলে ইএস অ্যাড করা হয়, লাস্টে যদি কনসোনেন্ট থাকে তাহলে এস অ্যাড করা হয়। বোঝা গেল? ব্যতিক্রমও আছে, তো সেগুলো পরে আলোচনা করব। ক্লিয়ার হয়েছে এটা? ভেরি গুড। পরেরটা দেখো কী রয়েছে, এখানে বলেছে নেগেটিভ, নেগেটিভ স্ট্রাকচারটা কি, শি ডাজ নট গো টু বেড অ্যাট 10 PM। এখানে ডাজ নট বলেছে, ডাজ নট কেন, এখানে তো ডু নট করতে পারছি না, ডাজ নট হবে কারণ শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। বোঝা গেল? আর ভার্বের সঙ্গে নেগেটিভ করার জন্য সে সময় সেক্ষেত্রে সবসময় ডাজ আনতে হয়। বোঝা গেল? নেক্সট দেখো ইন্টারোগেটিভ রয়েছে, ইন্টারোগেটিভে কী হবে, ডু ডাজ সাবজেক্ট V1, তো ডাজ দিয়ে শুরু করতে হবে যেহেতু সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ডাজ শি গো টু বেড অ্যাট 10 PM, তো বুঝতে পেরেছো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের সঙ্গে এস আসবে অথবা ইএস আসবে, আর নেগেটিভ সেন্টেন্সে কী আসবে, ডাজ আসবে, আর কোশ্চেন সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেক্ষেত্রে তোমার ডাজ আসবে। বোঝা গেল? আর বাকি সব ক্ষেত্রে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক সব ক্ষেত্রেই তোমার কী হবে, তোমার ডু হবে অথবা ভার্বের মেইন ফর্মটা হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস হবে না। বোঝা গেল? যেমন আই, দেখো এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ইউ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এবার আই এর প্লুরাল নাম্বার কি, উই, এটাও এক্ষেত্রে ডু হয়। বোঝা গেল? ইউ, ইউ এর প্লুরাল ফর্ম হচ্ছে ইউ ইটসেলফ, তাই তো এক্ষেত্রে কী হয়, ডু হয়। তো এই জিনিসপত্রগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যদি অনলাইন অফলাইনে হতো তাহলে আর একটু বেটারভাবে বোঝানো যেত। যাই হোক, এই প্রত্যেকটা কথা নোট ডাউন করে নেবে যাদের প্রবলেম রয়েছে এই রিলেটেড। নেক্সট দেখো কী রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট হলো। এবার দেখো ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝবে এই জায়গাটা। বলছে সাম ভার্বস আর অলওয়েজ ইউজড ইন সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলছে কিছু কিছু ভার্ব রয়েছে, কিছু কিছু ভার্ব রয়েছে, এখানে সেই ভার্বের লিস্টটা রয়েছে, যে ভার্বগুলোকে কী বলা হয়, স্ট্যাটিক ভার্ব বলা হয় অথবা স্ট্যাটিক ভার্ব বলা হয়। ওকে, কী বলা হয়, স্ট্যাটিক ভার্ব অথবা স্ট্যাটিভ ভার্ব। কেন বলা হয়, কারণ এগুলো স্টেট অফ মাইন্ড, এগুলো কি স্টেট অফ মাইন্ড, এই ভার্বগুলো হচ্ছে স্টেট অফ মাইন্ড, মানে মন কাজ করে। সিম্পল ব্যাপার, ভার্ব বলতে আমরা কী বুঝি, ভার্ব ক্রিয়া বলতে কী বোঝায়, কোনো কাজ করা, তাই তো, কোনো কাজ করা মানে দৈহিক পরিশ্রম করা, আমার শরীর কোনো কাজ করছে, তাই তো, সেটাকে তো ভার্ব বলি। কিন্তু কিছু কিছু কাজ যেটা আমার শরীর করে না, আমার মন করে, তাই তো, বা যেটা অটোমেটিক্যালি হয়, দুটোভাবে হয়, যেটা হচ্ছে আমার মন করে, যেটা অটোমেটিক্যালি হয়, আর একটা হচ্ছে যেটা আমার পঞ্চেন্দ্রিয় করে, যেটা আমাকে ইচ্ছাকৃতভাবে করতে হয় না কিন্তু অটোমেটিক্যালি হয়। কি, যদি বলা হয় আমার মন কী কাজ করে, ফার্স্টেরটা অ্যাকশন অফ মাইন্ড, আমার মাইন্ড কী কাজ করে যদি বলা হয় তাহলে হবে কি, ফার্স্ট আমি বলতে পারি লাভ, তাই তো, কাউকে ভালোবাসা মন করে। এটার জন্য কি পরিশ্রম হয়, কি দৈহিক পরিশ্রম হয়, কি মাথার ঘাম পায়ে পড়ে, কি নিশ্চয়ই না, মাইন্ডের কাজটা অটোমেটিক্যালি হয়, যেটা অটোমেটিক্যালি, বুঝতে পেরেছো তো, স্বয়ং মানে স্বয়ংক্রিয়, এই জন্য এটাকে স্ট্যাটিক ভার্ব বলা হয়। ঠিক আছে, কারণ এতে আমাদের কোনো পরিশ্রম করতে হচ্ছে না, এখানে সেই ভার্বের লিস্ট রয়েছে। লাভ, লাইক, হেট, ডিসলাইক, বিলিভ, এগুলো হচ্ছে মাইন্ডের কাজ। বুঝতে পেরেছো? ভেরি গুড। নেক্সট রয়েছে কি, নেক্সট রয়েছে আমাদের যে 5টা অর্গান রয়েছে, তাই তো, চোখ, নাক, কান, জিভ, ত্বক, তো এগুলোর কাজ কি, এগুলোর কাজ হচ্ছে প্রত্যেকটা যে কাজ রয়েছে সেগুলো দেখো অটোমেটিক্যালি হয়। তোমার সামনে যদি কেউ গান করে, ঠিক আছে, ধরো তোমার সামনে যেমন আমার সামনে যদি কেউ টুম্পা গান করে, আমি তো শুনতে না শুনতে পারবো না, শুনতেই হবে, তাই তো, আমি বাধ্য, শুনতে যদি নাও চাই তাও আমাকে শুনতে হবে, তাই তো। তো সেই অর্থে কী হয়, অটোমেটিক্যালি কানের মধ্যে ওই গানটা আমাদের আমাদের অটোমেটিক্যালি আসে, আমি শুনতে চাই আর না চাই। তো সেক্ষেত্রে কী হয়, এই যে পঞ্চ ইন্দ্রিয়ের কাজ, পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেটা অটোমেটিক্যালি হয়, তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে তোমার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করা হয়, আর সেগুলো স্ট্যাটিক ভার্বের মধ্যে পড়ে। থার্ড নম্বরে কী রয়েছে, যেটা কোনো অটোমেটিক্যালি হয়, মানে কি পজিশনে রয়েছে তোমার, সেই ওয়ার্ডগুলোর কথা বলেছে যেগুলোর জন্য তোমার আলাদা করে কাজ করতে হয় না। যদি বলা হয় একটা বোতল রয়েছে, একটা বোতল রয়েছে বা একটা গ্লাস রয়েছে, আমি যদি বলি এই গ্লাসে 400 ml জল ধরে, তো এখানে কি গ্লাস নিজে কোনো কাজ করছে, ধরে রয়েছে, রাখছে, এমন তো না, ধরে বলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লিখতে হবে। বুঝতে পেরেছ? যদি বলা হয় একটা বই রয়েছে, তো একটা বই রয়েছে, এই বইতে 150টা পেজ রয়েছে,
তাহলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই করতে হবে, কখনো এরকমভাবে করতে পারবো না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট টেন্সে করতে পারবো না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই রাখতে হবে। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যদি বলা হয় এক্ষেত্রে দিস বুক কন্টেইনস 100 পেজেস, হতে পারে দিস বুক কন্টেইনস 100 পেজেস, হতে পারে এই বইতে 100টা পেজ রয়েছে। ক্লিয়ার? এর আগের সেন্টেন্সটা কি, এর আগের ডেফিনেশনটা কি বলেছিলাম? স্টেট অফ মাইন্ড, তাই তো? স্টেট অফ মাইন্ড মানে আমাদের ইন্দ্রিয়ের কাজ, তাই তো? ইন্দ্রিয়ের কাজ কি? স্মেল, স্মেল করা। যদি বলা হয় দ্য ফ্লাওয়ার ইজ স্মেলিং সুইট, ভালো করে শোনো, দ্য ফ্লাওয়ার ইজ স্মেলিং সুইট, ফ্লাওয়ারটার গন্ধটা সুন্দর লাগছে, এরকম হয় কি না? দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, কোনটা হবে? দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, কারণ ফুলের যে গন্ধটা সেটা আমি ইচ্ছাকৃতভাবে যে নিচ্ছি তা নয়, কিন্তু ওটা আমার নাকের সামনে আসলেই অটোমেটিক্যালি গন্ধটা যাচ্ছে, আমাকে আলাদা করে কোনো কাজ করতে হচ্ছে না। বুঝতে পেরেছ? এটা একটা গেল। আর ফার্স্টে যে এক্সাম্পল দিয়েছিলাম স্টেট অফ মাইন্ড, সেটা কি? আই এম লাভিং মাই মাদার, হয়? ভালো করে ভেবে দেখো তো, আমরা তো বলি আই লাভ ইউ, আই হেট ইউ, এরকম বলি তো। কখনো আমরা বলি আই এম হেটিং ইউ, আই এম লাভিং ইউ, কেন বলি না? কারণ ওটা কখনো কন্টিনিউয়াস ফর্মে রেখা যায় না, তাই তো? আমি আমার মাকে ভালোবাসছি, আগেও বেসেছি, ভবিষ্যতেও বাসবো, বর্তমানেও বাসি, তাই তো? আর এটা কখনো চেঞ্জ হবে না। এটা তো একটা রিজন। আর দুটো রিজন হচ্ছে, 2 নম্বর রিজন হচ্ছে স্টেট অফ মাইন্ড। বুঝতে পেরেছি যে লাভ ওয়ার্ডটা, এটা স্টেট অফ মাইন্ড, আমার মন কাজ করে, তাই এটা আমি কি কখনো এরকম হয় না। এটার বাংলা মানে যদি করো কন্টিনিউয়াস, আই এম লাভিং মাই মাদার, যদি কন্টিনিউয়াস এর মানে করো তাহলে হবে আমি আমার মাকে ভালোবাসছি, মানে ভবিষ্যতে চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে? এরকম তো হয় না সাধারণত। কী হবে? বুঝতে পেরেছি, আই এম লাভিং মাই মাদার, তো এটা রং। কী হবে? আই লাভ মাই মাদার। এবার ব্যতিক্রমও রয়েছে, ব্যতিক্রমও রয়েছে। এবার যদি বলা হয় কতগুলো, এখানে আগে আলোচনা করে দিচ্ছি, তারপর ব্যতিক্রমগুলো বলে দিচ্ছি। ঠিক আছে? এখানে দেখো কী রয়েছে, some verbs are always used in simple present tense or present indefinite tense and not present continuous tense, মানে প্রগ্রেসিভ অ্যাকশনে লেখা যায় না সেটা বলেছে, কিন্তু কখন কিসে লেখা যায়, সবসময় কিসে লেখা হয়? সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। বোঝা গেল কী কী? ফার্স্টে দেখো নোটিস, কে কাজ করে? চোখ কাজ করে। সি, চোখ কাজ করে। লুকস, চোখ কাজ করে। হিয়ার, হিয়ার মানে শোনা। কে কাজ করে? কান। স্মেল, কে কাজ করে? নাক। ফিল, অনুভব করা কোনো কিছু, মন কাজ করতে পারে, অথবা ত্বক, স্কিন, যেটা কাজ করে। টেস্ট, জিভ কাজ করে, তাই তো? অ্যাপিয়ার, আবির্ভাব হওয়া, নর্মাল সেন্সে, জেনারেল সেন্সে। হঠাৎ করে অ্যাপিয়ার হওয়া, তার জন্য যে পরিশ্রম করে অ্যাপিয়ার হচ্ছে তা নয়, কিন্তু বুঝতে পেরেছ? সিম, সিম মানে হচ্ছে মনে হওয়া, মনে হওয়া, কোনো যে কাজ হচ্ছে তা নয়, কিন্তু মনে হচ্ছে। নেক্সট হয়েছে ওয়ান্ট, চাওয়া কোনো কিছু। উইশ, ইচ্ছা করা, মনের কাজ, কিন্তু ওয়ান্ট মানে চাওয়া, এটাও মনের কাজ। লাভ, হেট, প্রেফার, প্রেফার মনে হচ্ছে কাউকে প্রেফার করা, গুরুত্ব দেওয়া বেশি। থিঙ্ক, ভাবা। বিলিভ, বিশ্বাস করা। কনসিডার, বিবেচনা করা, এগুলো সব মনের কাজ। এর জন্য এগুলোকে স্ট্যাটিক ভার্ব বলা হয়, আর এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। এবার কারো কারো মনে কোশ্চেন যাক যে শিওর স্যার এগুলো কি পাস্ট ইনডিফিনিটে করতে পারি না? স্যার এগুলো কি ফিউচার কন্টিনিউয়াসে, ফিউচার ইনডিফিনিটে করতে পারি না? হ্যাঁ, ডেফিনেটলি পারো, কিন্তু কোনো কন্টিনিউয়াসে করতে পারবে না। তোমরা এগুলোকে ফিউচার কন্টিনিউয়াসে করতে পারবে না, ফিউচার কন্টিনিউয়াসে করতে পারবে না, পাস্ট কন্টিনিউয়াসে করতে পারবে না, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে পারবে না। বুঝতে পেরেছো? বাকি যে কোনো টেন্সে তোমরা এগুলোকে ইউজ করতে পারো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। বুঝতে পেরেছো? এবার যেটা বলি যে এর ব্যতিক্রমগুলো কী কী। যদি বলা হয় স্মেল, স্মেল এইমাত্র আমি কী বললাম, যেটা স্ট্যাটিক ভার্বের মধ্যে পড়ে, যেমন দ্য ফ্লাওয়ার স্মেল সুইট। এবার এটা যদি আমি নিজে ইচ্ছা করে করি, একদম মানে কোনো কিছু স্মেল আমি নিচ্ছি কাছে গিয়ে, ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে? আই এম স্মেলিং দ্য ফুড। যদি বলে আমি খাবারটা স্মেল নিচ্ছি, সেক্ষেত্রে হতে পারে আই এম স্মেলিং দ্য ফুড, যে আমি খাবারটার স্মেল নিচ্ছি, সেক্ষেত্রে প্রগ্রেসিভ অ্যাকশন পসিবল। মানে যখনই এটা অটোমেটিক হওয়ার থেকে পরিবর্তিত হয়ে কী হবে, এটা যখন মানে তোমার নিজে ইচ্ছাকৃত ফিজিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেক্ষেত্রে আমরা কী করব, সেটাকে প্রগ্রেসিভ অ্যাকশনে ইউজ করব। বোঝা গেল আমি কী বলতে চাইছি? আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যদি বলা হয় লাভ, একটা লাভ থেকেই নিচ্ছি। যদি বলা হয় দ্য মাদার, MOTH, the mother is loving her kid অথবা চাইল্ড, যা খুশি করতে পারি। বুঝতে পেরেছো? তো এক্ষেত্রে কী করবো, সেন্টেন্সে কি ঠিক আছে দ্য মাদার ইজ লাভিং হার চাইল্ড অথবা হার কিড, এক্ষেত্রে প্রবলেমটা কী রয়েছে?
সেন্টেন্সটা ঠিক আছে কিনা বলো। সেন্টেন্সটা ডেফিনেটলি ঠিক রয়েছে, কারণ এখানে লাভিংয়ের মানেটা আলাদা। মা তার সন্তানকে ভালোবাসছে তা নয় কিন্তু, মা তার সন্তানকে ভালোবাসছে এই মুহূর্তে সেটা বলতে চাইনি কিন্তু। এখানে লাভের মানে হচ্ছে আদর করা, অ্যাডোর, ADORE, অ্যাডোর করছে, বুঝতে পেরেছে, আদর করছে। তো সেই অর্থে এখানে ইউজ করেছে, এই জন্য তো দ্য মাদার দিয়েছে, পার্টিকুলার ওই মাদারের কথাই বলেছে, বুঝতে পেরেছো। তো এটা প্রগ্রেসিভ অ্যাকশন, যেহেতু কন্টিনিউয়াসে হচ্ছে তো এটা পসিবল, বুঝতে পেরেছো। যেমন থিঙ্ক, THINK, থিঙ্ক, THINK, থিঙ্ক মানে কি ভাবা, কোনো কিছু নর্মাল সেন্সে ভাবা, যে সে এই জিনিসটার ব্যাপারে ভাবছে, সেই অর্থে হতে পারে, ঠিক আছে। মানে সেই অর্থে আমরা কি করি, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ইউজ করি, কিন্তু যদি সে কনসিডার করছে, সে ওটা নিয়ে আরও ডিসকাশন করতে চায়, কারোর সাথে আলোচনা করতে চায়, সেই অর্থে কিন্তু থিঙ্কটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই করতে হবে, বোঝা গেল। যদি বলা হয় আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু কলকাতা, এই একটা সেন্টেন্স রয়েছে। আর একটা রয়েছে আই থিঙ্ক অ্যাবাউট ইউ, আই থিঙ্ক অ্যাবাউট ইউ। আচ্ছা, হ্যান্ড রাইটিং আর স্পেলিংয়ে যেও না, কারণ এখানে লেখা যাচ্ছে না, তো বোর্ডের কাজ তো আর হয় না এক্ষেত্রে, তো একটু মানিয়ে নাও। আই থিঙ্ক অ্যাবাউট ইউ এরকম রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই তো। আর একটা কী রয়েছে, আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট ইউ, সরি আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু দিল্লি, এরকম ধরো কিছু একটা রয়েছে। তো দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, অথবা দুটোই ঠিক কিনা সেটা বলো। তো এই সেন্টেন্সে দেখো, প্রথম সেন্টেন্সটা ঠিক রয়েছে, সেকেন্ড সেন্টেন্সটাও ঠিক রয়েছে। কেন, আই থিঙ্ক অ্যাবাউট ইউ এই সেন্টেন্সে বলছে আমি তোমার সম্পর্কে ভাবি, ঠিক আছে, জাস্ট নর্মাল সেন্সে, যেহেতু মন কাজ করছে, এটা আমি কন্টিনিউয়াস ফর্মে করতে পারবো না। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে ভাবছি, তার মানে পরবর্তীতে যে ভাববো না তা নয়, অতীতে যে ভাবিনি তা নয়, বুঝতে পেরেছো। আই থিঙ্ক অ্যাবাউট ইউ সবসময় হয়, কারণ এটা স্ট্যাটিক ভার্ব হিসেবে রয়েছে, তো এটা প্রেজেন্টে হয়। কিন্তু এখানে দেখো, এই যে থিঙ্কিংটা রয়েছে, আই এম থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু কলকাতা আর গোয়িং টু চেন্নাই, দিল্লি, হোয়াট এভার, তো সেক্ষেত্রে কী অর্থে ইউজ করেছে, সেক্ষেত্রে আমি থিঙ্ক করছি না, আমি বিবেচনা করছি, মাথায় মাথায় মানে মনে মনে চিন্তা করছি, আমি যাবো কি যাবো না, কারো কাছে পারমিশন নেবো, কারো কাছে এটা নেবো, কারো কাছে জিজ্ঞাসা করবো, আমি কনসিডারিং করছি, বুঝতে পেরেছো। সেই অর্থে কী হয়, বিবেচনা করছি, থিঙ্কের মানে যখন চেঞ্জ হয়ে যাবে, তাহলে তখন আমরা এটাকে প্রগ্রেসিভ অ্যাকশনে করতে পারি, বোঝা গেল। তাহলে এই জিনিসপত্রগুলোই এখানে রয়েছে, এটাকে বলা হয় স্ট্যাটিক ভার্ব। একটু দেখে নিও, এখানে দেখো এক্সাম্পলে কী রয়েছে, আই লাভ মাই ফ্যামিলি, এরকম হয় না, আই এম নট, এরকম হয় না, নট কী হয় না, আই এম লাভিং মাই ফ্যামিলি, এরকম হয় না, সবসময় কী করতে হবে, আই লাভ মাই ফ্যামিলি, বুঝতে পেরেছো। মানে সবসময় তোমার প্রেজেন্ট ইনডিফিনিটে রাখতে হবে এই সেন্টেন্স, এই ওয়ার্ডগুলোকে, নট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝে গেল। নেক্সট, আচ্ছা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটেন্সটাই ম্যাক্সিমাম ছিল বোঝার, এবার বাকিগুলো সব ইজি রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী রয়েছে, কন্টিনিউড অ্যাকশন, এখানে কন্টিনিউডটা কিন্তু V3 নয়, V3 ফর্মেশনে, কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে। কন্টিনিউড অ্যাকশন মানে যে অ্যাকশনটা কন্টিনিউ চলছে, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে স্পিকার, স্পিকার মানে সে বক্তা যখন কোনো কথা বলবে, সেই মুহূর্তে যে কাজটা চলছে বা ঘটছে সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবার বলছি, স্পিকার, আমরা তো ছোটোবেলা অন্যরকম ডেফিনেশন দিয়েছি, যে বর্তমানে যে কাজ চলছে ঘটছে হচ্ছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু সেরকম নয়। এটা অ্যাকচুয়ালি স্পিকার যখন কোনো কিছু বলছে, আমি এই মুহূর্তে আমি স্পিকার, আমি যখন বলছি সেই মুহূর্তে যে কোনো যখন কাজ কোনো ঘটছে বা হচ্ছে বা চলছে, সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো, বুঝতে পেরেছো। হচ্ছে হি ইজ কামিং নাও, ফার্স্টে রয়েছে কন্টিনিউড অ্যাকশন, কী বলছে, হি ইজ কামিং নাও, নাও মানে আমি যখন বলছি হি ইজ কামিং নাও, তখন কাজটা হচ্ছে, ঠিক আছে, বর্তমানে যে কাজটা হচ্ছে সেরকম নয়, কিন্তু আমি যখন বলছি তখনই হচ্ছে, আমি যদি 10 বছর পরে বলি তাহলে তখনই হচ্ছে, তখন যে কাজটা হবে, বুঝতে পেরেছো। হি ইজ কামিং নাও আছে, সে এখন আসছে, তাই তো, হি ইজ কামিং নাও। তাই স্পিকার এখানে হি, মানে আমি এখানে স্পিকার, তো আমি বলছি কি সে আসছে, তো এই ক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর প্লেয়িং, এখানে আমি স্পিকার, আমি বলছি কি দে আর প্লেয়িং, তারা খেলছে, তো এই মুহূর্তে কাজটা হচ্ছে, এখনই কাজটা হচ্ছে, তাহলে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউড অ্যাকশন হিসেবে হবে। নেক্সট দেখো কী রয়েছে, টেম্পোরারি অ্যাকশন, যে অ্যাকশনটা টেম্পোরারি, তাই তো, হি ইজ রিডিং দ্য গীতা, হি ইজ রিডিং দ্য গীতা, সে যে এই মুহূর্তে গীতাটা পড়ছে সেটাও হতে পারে, কিন্তু আর একটা জিনিস হতে পারে যে এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশনে সে গীতাটা পড়ছে, এটা হতে পারে। অথবা নাও এডেস, নাও এডেস মানে হচ্ছে কি সে গীতা পড়া শুরু করেছে ইদানিং, ঠিক আছে, এবার সে এখনও পড়ছে,
মানে এখনও প্রত্যেকদিন সকালবেলা পড়ছে সেটাই বলতে যাচ্ছে, হি ইজ রিডিং দ্য গীতা। বুঝতে পেরেছো? সেই অর্থে হতে পারে, মানে সে প্রেজেন্টে পড়ছে এরকম হতে পারে, অথবা প্রেজেন্ট পিরিয়ডে পড়ছে এরকম হতে পারে। এখানে কী রয়েছে, আই এম লিভিং ইন এ রেন্টেড হাউস, আই এম লিভিং, দেখো যখন স্পিকার বলছে তখন যে সে ওই কাজটাই করছে তা নাও হতে পারে কিন্তু এই ক্ষেত্রে, তাই তো? আই এম লিভিং ইন এ রেন্টেড হাউস এর মানেটা কিন্তু স্পিকার যখন বলছে তখন যে হচ্ছে তা নয়, কিন্তু সেটা ফার্স্টে হয়ে গেল কন্টিনিউড অ্যাকশনের জন্য। কিন্তু টেম্পোরারি অ্যাকশনের জন্য কী হয়, ধরো তোমার বন্ধু তোমার সাথে মিট করতে কোথাও এসছে কোনো চায়ের দোকানে, এবার বলছে আই এম লিভিং ইন এ রেন্টেড হাউস, তখন কি সে তখনই সেই মুহূর্তে কি চায়, সেই দোকান, সে তো চায়ের দোকানে রয়েছে, সে কি তখন বলতে পারবে যে আমি এই বাড়িতে বসবাস করছি? এরকম হয় না, সে বলতে চাইছে যে আমি যে বাড়িতে বর্তমানে রয়েছি সেই বাড়িতে আমি রেন্টেডে রয়েছি, বুঝতে পেরেছি, মানে ভাড়ায় রয়েছি। তো আই এম লিভিং ইন এ রেন্টেড হাউস মানে কি টেম্পোরারি অ্যাকশন, যে অ্যাকশনটা টেম্পোরারি, বোঝাই যায় যে এটা টেম্পোরারি, আবার কয়েকদিন পর সে চেঞ্জ করবে। ফার্স্টেরটাও হি ইজ রিডিং দ্য গীতা, মানে আফটার ফিউ ডেজ হি উইল হ্যাভ ফিনিশড রিডিং দ্য গীতা, তাই তো? মানে কয়েকদিনের মধ্যে সে গীতা পড়া শেষ করে ফেলবে, ওই জন্য ওটার পার্মানেন্ট অ্যাকশন হবে না, সেই জন্য এটাকে টেম্পোরারি অ্যাকশনের মধ্যে ফেলে দেবো। বুঝতে পেরেছো কতভাবে ইউজ করা যায়, আমরা ছোটোবেলা জাস্ট কী জেনেছি, আর এগুলো হচ্ছে সব ফাংশন। নিয়ার ফিউচার, দেখো নিয়ার ফিউচার আমি আলোচনা করে দিয়েছি যে ফিউচার ইনডিফিনিট, তাই তো? প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ার ফিউচার ইউজ করা যেতে পারে। শি ইজ গোয়িং হোম টুমরো, তো ফিক্সড প্ল্যান, অথবা নিয়ার ফিউচার আই এম লিভিং ফর পার্টনার নেক্সট মান্থ, তো এটা আলোচনা করা হয়ে গেছে অলরেডি। লাইকলিহুড, লাইকলিহুড 4 নম্বরটা দেখো, লাইকলিহুড রয়েছে। লাইকলিহুড মানে কি, হতে পারে এমন, হি ইজ গোয়িং টু ডাই, ওকে, পসিবিলিটি যাকে বলা হয়, হি ইজ গোয়িং টু ডাই, আমার মনে হয় সে মরতে চলেছে, বুঝতে পেরেছো? হি ইজ গোয়িং টু ডাই, সে মরতে চলেছে, মানে একটা আইডিয়া করা, তাই তো? পসিবিলিটি অর্থে, প্রবাবিলিটি অর্থে, তো সেটা লাইকলিহুড। ইন্টেনশন, আই এম গোয়িং টু মেক হিস্ট্রি, ইন্টেনশন কোনো একটা তুমি ডিটারমাইন হয়েছো, আই এম গোয়িং টু মেক আ হিস্ট্রি এরকম বলছো, তো সেই অর্থে কী হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও করা যেতে পারে। বোঝা গেল? এই রয়েছে, আর বেশি কিছু নেই। নেক্সট দেখো কী রয়েছে, স্ট্রাকচার রয়েছে, কিছু স্ট্রাকচার দেওয়া রয়েছে, কী কী রয়েছে, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। পজিটিভে এগুলো তোমাদের জানা রয়েছে, তা একবার আলোচনা করে দিচ্ছি। সাবজেক্ট অ্যামিজার মানে বিভার, তার ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, ক্লিয়ার? তা আমরা জানি অ্যাম কোথায় বসে, আইয়ের পরেই অ্যাম বসে, আর কোনো ইউর পরে বা হির পরে অ্যাম বসে না। ইজ কোথায় বসে আমরা জানি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি, হিশিরাম, একদম জলের মতো করে মনে রাখো, হিশিরাম, হিশিরাম। এগুলো থাকলে কি হয়, রাম হচ্ছে যে কোনো নাম সিঙ্গুলার, আর হি শি তার সাথে অ্যাড হবে, এগুলো যদি থাকে তাহলে সবসময় ইজ হয়, অথবা হ্যাজ হয়, অথবা কী হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস হয়, এস বা ইএস, অথবা ডু অথবা ডাস হয়। বাকি সব ক্ষেত্রে উল্টোটা হয়, বাকি সরি ডু না, ক্ষেত্রে ডাস হয়, বাকি সব ক্ষেত্রে কী হয়, ডু হয়, হ্যাভ হয়, আর হয়। বুঝতে পেরেছো? তো এগুলো পড়তে পড়তে আস্তে আস্তে হয়ে যাবে। এক্সাম্পল কী রয়েছে, দে আর প্লেয়িং ফুটবল নাও, তারা এখন ফুটবল খেলছে, পজিটিভ হয়ে গেল। নেগেটিভ, পজিটিভ মানে হচ্ছে কিন্তু অ্যাফার্মেটিভ, হ্যাঁ বলুক। নেগেটিভে কী রয়েছে, সাবজেক্ট এম ইজ আর নট, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট হি ইজ নট স্টাডিং নাও, সে এখন পড়াশুনো করছে না, এটা কন্টিনিউয়াসে রয়েছে কিন্তু নেগেটিভে। ইন্টারোগেটিভ রয়েছে এম ইজ আর দিয়ে শুরু, মনে রাখবি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় বি ভার্বটা আগে বসে, বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব আগে বসে, তাই তো? বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব আগে বসে, আর ডাব্লিউএস কোশ্চেনে কি, এর আগে ডাব্লিউএস ওয়ার্ডটা বসে যাবে। যাই হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী রয়েছে দেখো, এম ইজ আর, ভার্ব, ভার্বের সঙ্গে সাবজেক্ট, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। ইজ হি প্লেয়িং নাও, কোশ্চেন করছে, ইজ হি প্লেয়িং নাও, সে কি এখন খেলছে? বুঝে গেল? ভেরি গুড। নেক্সট দেখো, প্রেজেন্ট পারফেক্ট, ওকে, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কি, দেখো কী হয়েছে, ফার্স্ট ফার্স্ট কী বলেছে, হ্যাজ এন্ডেড রিসেন্টলি, যে কাজটা রিসেন্ট শেষ হয়েছে এমন। প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশন আমরা কী জানি, যে অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছে বা শেষ হয়েছে আমি জানি না, ধরো শুরু হয়েছে বা শেষ হয়ে গেছে, কিন্তু তার রেস্টটা এখনও রয়েছে, শুরু তো হয়েছে আগে, কিন্তু তার রেস্টটা এখনও যেন বর্তমানে রয়েছে, বা আগে কমপ্লিট হয়ে গেছে তার রেস্টটা এখনও রয়েছে, এরকম যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, অনেকেই কনফিউজড হয়ে যাবে শুরু হয়েছে রেস্ট কী। সিম্পল ব্যাপার, কোনো একটা আগে যদি ক্রিয়া শেষে এসে বা এছি, এছেন এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একদম সিম্পল ভাষায়। এবার এর ডেফিনেশনটা আমরা কম্বাইনে কীভাবে পড়া হয়
সেই অনুযায়ী পড়বো। এখানে দেখো দেখো ফার্স্টেরটা কী বলেছে, হ্যাজ এন্ডেড রিসেন্টলি, যেটা রিসেন্টলি শেষ হয়েছে, এই কিছুক্ষণ আগে শেষ হয়েছে, সবে মাত্র, তাই তো? এই জন্য সবে মাত্র যেটা বলা হয় জাস্ট, এটাকে তুমি কখনো অন্য টেন্সে ইউজ করতেই পারবে না, জাস্ট অ্যাডভার্বটাকে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে হবে, তাই তো? কী রয়েছে, হ্যাজ এন্ডেড রিসেন্টলি, ইদানিং শেষ হয়েছে এমন, মানে রিসেন্টলি শেষ হয়েছে এমন। শি হ্যাজ রিটেন এ লেটার, সে একটা চিঠি লিখেছে, লিখেছে মানে কি, তার লেখা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার রেস্টটা যেন এখনও রয়েছে, আর ক্রিয়া শেষে এসে রয়েছে, তাই তো? তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট কী রয়েছে, আই হ্যাভ জাস্ট বট আ পেন, আই হ্যাভ জাস্ট বট আ পেন, এই মাত্র সবে মাত্র একটা পেন কিনেছি। দেখো কেনার কাজটা কিন্তু কমপ্লিট, কিন্তু কেনার পর কী করেছি, লিখেছি না ওটাকে আবার ফেরত দিয়েছি, সেটা কিন্তু কমপ্লিট বলিনি। হ্যাজ এন্ডেড রিসেন্টলি, বুঝতে পেরেছো, কাজটা রিসেন্টলি শেষ হয়েছে, কিন্তু তার জন্য ফলটা এখনও ঘোরাঘুরি করছে বর্তমানে, তো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? নেক্সট দেখো কী রয়েছে, ফিনিশড, বলেছে ফিনিশড ইন পাস্ট বাট এফেক্ট ইজ স্টিল ইন প্রেজেন্ট, মানে বলতে চেয়েছে যে এটা পাস্টে তো ফিনিশড হয়েছে, কিন্তু এর এফেক্টটা, মানে এর ফলটা যেন এখনও প্রেজেন্টে রয়েছে, বর্তমানের মধ্যেও রয়েছে, যেটা নর্মাল ডেফিনেশনে থাকে। হি হ্যাজ কাট হিজ ফিঙ্গার, এর মানে কি, সে তার আঙুল কেটে ফেলেছে, এসে বললো, তাই তো? সে তার আঙুল কেটে ফেলেছে, তার মানে কি, সে হসপিটালে গিয়েছে নাকি বাড়িতেই ব্যান্ডেজ করেছে, সেটা ক্লিয়ার নয়। আঙুল কেটে ফেলেছে এটাই বড় ব্যাপার, বুঝতে পেরেছো? তার রেস্টে এখন আঙুল কেটে ফেলেছে, ও মাই গড। আর যদি বলা হয় এটাকে, আমি যদি বাংলায় এরকম বলি, সে তার আঙুল কেটে ফেলেছিল 2 বছর আগে, তাহলে অতটা আমাদের ব্যাপারে লাগে না, আঙুল কেটেছিল, আচ্ছা আচ্ছা এই ব্যাপার। যদি বলা হয় সেটা আঙুল কেটেছে সবে মাত্র, এই মাত্র, কোথায়, সে হসপিটালে রয়েছে না কোথায় রয়েছে, এরকম একটা জিনিস আছে, তো সেটা হচ্ছে যেন রেস্টটা বর্তমানেও থেকে যায়। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি, কী বোঝাতে চাইছি? নেক্সট রয়েছে দেখো কি, নেক্সট এক্সাম্পল, দে হ্যাভ ইটেন অল দ্য অ্যাপেলস, বলছে তারা সব আপেল খেয়েছে, বুঝতে পেরেছো? এবার তার জন্য তাদেরকে ফাইন করা হয়েছে না তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, ঠিক আছে, সেটা এখনও ক্লিয়ার না, বুঝতে পেরেছো? মানে কথার মধ্যেই যেন হবে এরপরে কী হলো, যেন তোমার একটা কিউরিয়াসিটি থাকবে যে এরপরে কী হলো, ঠিক আছে? সাধারণত থাকে না, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। যাই হোক, নেক্সট রয়েছে কি, তিনেরটা, স্টার্টেড ইন পাস্ট অ্যান্ড স্টিল গোজ অন, ওই একই জিনিস বলেছে। এখানে দেখো ফিনিশড ইন পাস্ট অ্যান্ড এফেক্ট ইজ স্টিল ইন প্রেজেন্ট, বলছে এটা পাস্টে তো ফিনিশ হয়ে যায় আর প্রেজেন্টে যেন রেস্টটা থাকে। আর এখানে কী বলেছে, স্টার্টেড ইন পাস্ট, মানে যেন পাস্টে শুরু হয় কিন্তু তার ফলটা যেন বর্তমানেও রয়েছে, স্টিল গোজ অন। কী রয়েছে দেখো, আই হ্যাভ লিভড ইন দিস হাউস সিন্স 1999, বলছে আমি এই বাড়িতে বসবাস করেছি, তাই তো? 1999 থেকে, এখানে দেখো টাইম এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, 1999 থেকে, বর্তমানে বসবাস করেছি, বর্তমানে বসবাস করছি, মানে বর্তমানে বসবাস করেছি, বর্তমানেও বসবাস করেছি, মানে একটা নির্দিষ্ট কোনো একটা পিরিয়ড পর্যন্ত বসবাস করেছি, বুঝতে পেরেছো? মানে বর্তমানের জন্য তার রেস্ট রয়েছে, আবারও অন্য জায়গায় ভাড়া গিয়েছে, আবার চলে আসবে এখানে, এরকম একটা বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? তো দেখো এখানে কী রয়েছে, স্টার্টেড ইন দ্য পাস্ট, আর সেই জন্য টাইম এক্সপ্রেশন দিয়ে দিলাম, একটা টাইম উল্লেখ করে দিলাম। নেক্সট কী রয়েছে দেখো, হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে, সে ফ্রাইডের থেকে অসুস্থ, এখানে বিন V3 হিসেবে ইউজ করা হয়েছে, ভার্বের থার্ড ফর্ম, বুঝতে পেরেছো? আর ইল এখানে অ্যাডজেক্টিভ। শি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে, সে ফ্রাইডের থেকে অসুস্থ, কী বলতে চাইছে সে, যে সে বহুদিন আগের থেকে শুরু হয়েছে অসুস্থতা, ঠিক আছে, যেন এখনও তার রেস্টটা রয়েছে, শুরু হয়েছে অনেক আগের থেকে, রেস্টটা এখনও রয়েছে, স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল গোজ অন, এখনও যেন রেস্টটা রয়েছে, এখনও চলছে এমন নয় কিন্তু, এখনও রেস্টটা রয়েছে, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রেও কী হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়। নেক্সট দেখো এবার কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট রয়েছে, কি, অ্যাডভার্বস ইউজড ইন প্রেজেন্ট টেন্স, এভার, নেভার, জাস্ট, ইয়েট, কোনটার মানে জানো না? এখানে এভার মানে তো জানো, নেভার মানেও জানা রয়েছে, নেভার মানে কখনোই না, এভার মানে কখনো, বুঝতে পেরেছো? কখনো পজিটিভ সেন্সে, আর নেভার আছে কখনোই না নেগেটিভ সেন্সে। জাস্ট মানে কি, সবে মাত্র, জাস্ট, ইয়েট এখনও, ইয়েট মানে কিন্তু আমরা জানি তবুও, কিন্তু সেটা অ্যাডভার্ব হিসেবে চলে যায়, বুঝতে পেরেছো? কিন্তু সেখানে আমরা যাবো না, এটা সরি সেটা কনজাংশন হিসেবে চলে যায়, কিন্তু এখানে আমরা কি করেছি, অ্যাডভার্ব হিসেবে রাখবো, অ্যাডভার্ব, বুঝতে পেরেছি, ইয়েট এখনও।
আর মনে রাখবে ইয়েট সেন্টেন্সটা তুমি প্রেজেন্ট মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ করতে পারবে না, ইয়েট সবসময় নেগেটিভ সেন্টেন্সে ইউজ করতে হয়। যেমন সে এখনও আসেনি, আমরা এখনও বলে কি পজিটিভে রাখতে পারি? আমি এখনও কোনো পরীক্ষা দেইনি, আমি এখনও ঘুমাইনি, আমি এখনও চিড়িয়াখানা দেখিনি, আমি এখনও সমুদ্র দেখিনি। তো এই এখনও অর্থে আমরা কি ইউজ করি? সবসময় নেগেটিভটাই ইউজ করি, আর সেই অর্থেই শুধুমাত্র ইয়েটটা বসে। বোঝা গেল? ইয়েটের সিনোনিম কি হতে পারে? অফ লেট, এখনও, সোফার, এখনও, আপ টু নাও, এখনও পর্যন্ত। বোঝা গেল? অলরেডি মানে কি? অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে, অলরেডি, ইতিমধ্যে, রিসেন্টলি হয়েছে, ইদানিং যাকে বলা হয়। বুঝতে পেরেছ? এটা ফরের পরে কমা রয়েছে, ঠিক আছে? ফর, পরেরটা রয়েছে লেটলি, অফ লেট, সো ফার, ইয়েট, একই, এখনও। বুঝতে পেরেছ? কিন্তু ইয়েটটা সবসময় নেগেটিভ সেন্টেন্সে ইউজ করা হয়, ভালো করে বুঝবে। আমি যেহেতু গোল দাগ দিয়েছি, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, এখান থেকে এরর দেয় কিন্তু এক্সামে। নেক্সট দেখো কী রয়েছে? সিন্স মানে হচ্ছে থেকে, 2000 সাল থেকে, তাই তো? আপ টু দ্য প্রেজেন্ট অথবা প্রেজেন্ট টাইম, মানে বর্তমান কাল পর্যন্ত, কোনো একটা সময় থেকে বর্তমান কাল পর্যন্ত, তাই তো? বর্তমান সময় পর্যন্ত। তো এই অ্যাডভার্বগুলো ইউজ করা হয় কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ভালো করে বুঝে নাও এই অ্যাডভার্বগুলো কেন দিয়েছি। এখান থেকে এক্সাম দেয়, সরি, এক্সামে কোশ্চেন দেয়, ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, নেক্সট হয়েছে কি? অ্যাডভার্স, সরি, অ্যাডভার্বস দ্যাট আর নট ইউজড ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও পড়তে হবে তোমাকে। কম্পিটিটিভ এক্সামে যখন এসছো, কী পড়তে হবে যখন তোমাকে জানতে হবে, অ্যাট দ্য সেম টাইম এটাও জানতে হবে যে কী পড়তে হবে না, কোনটা ইউজ করা যাবে না, ঠিক আছে, সব ক্ষেত্রে। নেক্সট এখানে দেখো কী রয়েছে, যে এই জিনিসপত্রগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করা যাবে না। এই জিনিসপত্র বলতে এই অ্যাডভার্বগুলো কী কী রয়েছে? লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, দি আদার ডে, 2 days ব্যাক। 2 days মানে হচ্ছে বিফোর 2 days, মানে দুদিন আগে, সেটাকে 2 days ব্যাকে হিসেবে লেখা হয়। তো এই অ্যাডভার্বগুলো যদি কোথাও দেখো যে কোনো একটা সেন্টেন্স আর এই অ্যাডভার্বগুলো দেওয়া রয়েছে লাস্ট রিলেটেড, সেটা লাস্ট ইয়ার হতে পারে, লাস্ট মান্থ হতে পারে, লাস্ট উইক হতে পারে, লাস্ট সেঞ্চুরি হতে পারে, যে কিছু রিলেটেড টু লাস্ট যদি হয়, তাহলে সেটা সবসময় V2 ফরম্যাটে হয়, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় না, ঠিক আছে? আমরা ছোটোবেলায় লেটার রাইটিংয়ে কী করতাম? একদম সেন্টেন্সে লেটার রাইটিংয়ে, আই হ্যাভ আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার লাস্ট ইয়ার বা লাস্ট মান্থ। তো সেন্টেন্সটা কি আমরা ঠিক বলতাম? আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, তো আমরা পারফেক্টে করছি, কিন্তু লাস্টে লাস্ট মান্থ করেছি, তো ওটা কি ঠিক রয়েছে? না, আমরা ভুল লিখতাম, ম্যাক্সিমামই ভুল লিখতাম। এখনও যে আমরা কথাবার্তা বলি না, কথাবার্তায় ম্যাক্সিমামই আমরা ভুল বলি, তাই তো? কারণ আমাদের গ্রামারটা প্রপার গ্রামারটা আমাদের জানা নেই, ওই জন্য আমরা গ্রামারে ভুল বলি। আর কেউ ভুল বললে আমরা শুনি, বুঝিও না যে সে ভুল বলেছে কি না, কারণ আমরা গ্রামারটা ওইভাবে পড়ি না। তো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বা অন্য কোনো সাবজেক্টে যতটা গুরুত্ব দিই, কিন্তু গ্রামারে অতটা গুরুত্ব দিই না। এবার বুঝতে পারবে যে গ্রামারের কতটা গুরুত্ব কতটা, যখন এই কম্পিটিটিভ এক্সামে এসছে, তো লাইনে এসছো, যখন মেন্স পরীক্ষা হবে, তুমি যখন রাইটিং স্কিল লিখতে যাবে, রাইটিং স্কিল, পিসিএস বলো, পিএসসি বলো, এখন সব কিছুতেই রাইটিং কম্পালসারি করে দিয়েছে, এসএসসি সিজিএলও রাইটিং কম্পালসারি। তো ওখানে যখন যাবে, তখন ওরা কি মেইন কি দেখে? 1 নম্বর দেখে গ্রামাটিক্যালি কোনো এরর রয়েছে কিনা তোমার সেন্টেন্সে, তোমার খাতায়। আর কি দেখে? তোমার স্পেলিং এরর, মানে স্পেলিংয়ে ভুল করেছো কিনা। আর হচ্ছে স্ট্যান্ডার্ডি একটু দেখে যে খাতার স্ট্যান্ডার্ডি তুমি মেনটেন করেছো কিনা লেখার। তো এই জিনিসপত্রগুলো দেখে, এই জন্য গ্রামারটা জানা অবশ্যই দরকার। ওকে, নেক্সট দেখো কী রয়েছে। তো এটা বুঝতে পেরেছি আমরা, অ্যাডভার্বস পারফেক্ট টেন্সে যেটা ইউজ করা হয়, পারফেক্ট টেন্সে যে অ্যাডভার্ব ইউজ করা হয় না, সেটাও দেখলাম, এটাও দেখলাম। এবার কী রয়েছে? ডিফারেন্স বিটুইন সিন্স আর ফর। এগুলো কেন উল্লেখ করেছি? কারণ এগুলো থেকেই পরীক্ষা দেয়, যেগুলো আলাদা করে দেওয়া সেইগুলোর থেকেই পরীক্ষা দেয়, এক্সট্রা কোনো কিছু পরীক্ষায় আসে না। বুঝতে পেরেছো? এই জন্য আমি ফালতু ওগুলো তোমাদের মাথায় হাবিজাবি ঢোকানোর চেষ্টা করিনি। দেখো, সিন্স আর ফর। সিন্স মানে কি? পয়েন্ট অফ টাইম। ফর মানে কি? পিরিয়ড অফ টাইম। ভালো করে বোঝো, সিন্স মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম, কোনো একটা পয়েন্ট থেকে কাজটা যদি শুরু হয়, সেক্ষেত্রে বলা হয় কি? সিন্স। সেক্ষেত্রে সিন্স বোঝায় কোনো একটা মানে ধরে, কোনো একটা পার্টিকুলার সময় ধরে যদি বোঝায়, মানে পিরিয়ড অফ টাইম, অনেকটা ডিউরেশন যদি বোঝায়, সেক্ষেত্রে কী হয়? ফর হয়। বুঝতে পেরেছো? সিন্স মন্ডে হয়, মন্ডে থেকে, কারণ এক্স্যাক্ট বলে দিচ্ছে। আর ফর 1 উইক, এক্স্যাক্ট বলে দিচ্ছে না, কিন্তু বলে দিচ্ছে যে 1 সপ্তাহ ধরে। বুঝতে পেরেছো? এটা আমরা কন্টিনিউয়াস টেন্সে আর একটু ভালো করে বুঝবো, কেমন? নেক্সট দেখো কী রয়েছে। স্ট্রাকচার সম্পর্কে তোমাদের জানা রয়েছে, তো একবার দেখে নাও কী রয়েছে। পজিটিভ কেয়ার, সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট,
হি হ্যাজ টোল্ড মি আ স্টোরি, তাই তো। সাবজেক্ট রয়েছে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে হ্যাজ রয়েছে, টোল্ড মনে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, মি অবজেক্ট, আ স্টোরি ইজ অলসো অ্যান অবজেক্ট। নেক্সট রয়েছে নেগেটিভ, নেগেটিভ কী রয়েছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ, দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাই তো। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ হবে, তারপর নট ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে এক্সাম্পলে কী রয়েছে, হি হ্যাজ নট টোল্ড মি আ স্টোরি, এখানে হ্যাঁ যা রয়েছে স্ট্রাকচার তাই সেম থাকবে, শুধু হ্যাভ হ্যাজের পর আর ভার্বের থার্ড ফর্মের আগে কী হবে, একটা নট বসবে, আর কিছুই না। ইন্টারোগেটিভে কী হয়, ইন্টারোগেটিভে হয় হ্যাজ, মানে ফার্স্টে তোমার দেখে নিলেই হবে যে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে সাবজেক্ট ভি থ্রি অবজেক্ট। তো এখানে কী রয়েছে দেখো, হ্যাজ হি টোল্ড ইউ আ স্টোরি, দেখে নিও, এটা ইজি রয়েছে। নেক্সট রয়েছে কি দেখো, প্রেজেন্ট পারফেক্ট, মেবি এটাই লাস্ট, ইয়া এটাই লাস্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন, পারফেক্ট এইমাত্র কী পড়েছি পারফেক্টের ডেফিনেশনে, যেটা অতীতে শুরু হয়েছে বা শেষ হয়েছে। কন্টিনিউয়াস মানে বর্তমানেও চলছে, মানে অতীতে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু তার বর্তমানেও চলছে, রেস্ট নয় কিন্তু, বর্তমানে চলছে, কন্টিনিউ ফর্মে রয়েছে। ভালো করে বোঝো, এরর এখান থেকেই থাকবে। কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা বোঝো। পারফেক্ট মানে আমরা জানি, কন্টিনিউয়াস মানেও জানি, আর পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু দুটো মিলিয়ে, দুটো কম্বাইন হয়ে। কেন পারফেক্ট কেন, যেটা যেহেতু এটা অতীতে শুরু হয়েছে, কন্টিনিউয়াস কেন, যেটা বর্তমানে চলছে। ঠিক আছে, তাহলে পার্থক্য কী, ওই দুটোর মধ্যে পার্থক্য কী? যদি বলা হয় আই হ্যাভ বিন রাইটিং আ লেটার, তাই তো, একদম সিম্পল ব্যাপার। আই হ্যাভ, ভালো করে বুঝবে, বিন রাইটিং আ লেটার। এর আগের সেন্টেন্সে আমরা কি করেছিলাম, আই অ্যাম রাইটিং আ লেটার। আচ্ছা, আই এম রাইটিং আ লেটার, আই হ্যাভ বিন রাইটিং আ লেটার। তো দুটো সেন্টেন্সে এটা কি মনে হচ্ছে, এটা কোন টেন্সে রয়েছে, কন্টিনিউয়াস টেন্সে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো ভালো করে একটা জিনিস বলো, যদি আই এম রাইটিং এ লেটার, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, যদি ফরমেশন মানে আমি যদি দুটোর মানে মানে কী বলবো, যদি কন্টিনিউয়াস ফর্মেই লেখার দরকার, তো আমাকে আলাদা করে হ্যাভ বিন কেন আনতে হবে, আমাকে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলেই তো হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কেন লিখতে হবে, ভালো করে বোঝো। কাছাকাছি থাকলে আমি তোমাদের কাছে কোশ্চেনটা করে তাহলে আমি ভালো করে এক্সপ্রেস করতে পারতাম। দেখো আমার কথার মানে হচ্ছে এখানে দুটো সেন্টেন্স রয়েছে, তো আই অ্যাম রাইটিং আ লেটার, আর পরের সেন্টেন্সটা রয়েছে আই হ্যাভ বিন রাইটিং আ লেটার। এর মানে হচ্ছে আমি একটা চিঠি লিখছি, এর মানে হচ্ছে আমি একটা চিঠি লিখছি, এটার মানেও কিন্তু আমি একটা চিঠি লিখছি হবে, লিখছি। তো দুটোর মধ্যে পার্থক্য কী, মেইন ডিফারেন্সটা কী, সেটা বলো তো কেউ, বললে আমি শুনতে পারবো না। তো পার্থক্য হচ্ছে এটাই যে সেকেন্ড সেন্টেন্সটা ভুল রয়েছে, ফার্স্ট সেন্টেন্সটাই ঠিক। আই হ্যাভ বিন রাইটিং আ লেটার কোনো দিন হয় না, কোনো দিন এরকম হয় না আই হ্যাভ বিন রাইটিং আ লেটার। বলে স্যার তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন বললেন, যে স্যার হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি এরকমই তো হয়, তাই তো। এখানে যেমন দেওয়া রয়েছে আই হ্যাভ বিন, হি হ্যাজ বিন লিভিং দেয়ার সিন্স 1999। তো মেইন ব্যাপার হচ্ছে এখানে দেখো, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারবো না, কারণ এটা কাজটা শুরু হয়েছে সেটা তো বোঝা যাচ্ছে হ্যাভ বিন, কিন্তু কবে থেকে শুরু হয়েছে সেটা উল্লেখ নেই। এখানে সিন্স বা ফর 2 আওয়ার্স এরকম উল্লেখ করতে হবে। তার মানে কি, আই এম রাইটিং আ লেটার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে লিখছি একটা চিঠি, তো সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরবো। বুঝতে পেরেছো, এটা হচ্ছে পার্থক্য, একটায় টাইম এক্সপ্রেশন থাকে, একটায় টাইম এক্সপ্রেশন থাকে না। বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি, মানে আমার কথা সিম্পলি ব্যাপার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো টাইম এক্সপ্রেশন থাকবে না, কোনো টাইমের উল্লেখ থাকবে না, কারণ ওটা বর্তমানে ঘটছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, কোথা থেকে শুরু হচ্ছে সেটা হয়তো উল্লেখ, সেই টাইম উল্লেখ আমাদের দেওয়া থাকবে, মানে কখন কখন কতক্ষণ ধরে করছি বা কখন কাজটা শুরু হয়েছে তার উল্লেখ থাকবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাই শুধু পার্থক্য, একটা টাইম থাকবে, একটা টাইম থাকবে না। বুঝতে পেরেছো? এক্সাম্পল দেখো কী রয়েছে, উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 1999, বলছে আমরা এই বাড়িতে 1999 সাল থেকে রয়েছি। সিন্স রয়েছে, সিন্স মানে কি থেকে, বাংলায় যেকে বলা হয়। ফর মানে কি, ধরে, ফর মানে জন্য, ওটা প্রিপোজিশন অ্যাডভার্ব নয়, ফর মানে কি ধরে, ঠিক আছে। তো সিন্স মানে থেকে, ফর মানে ধরে, সে 2 সপ্তাহ থেকে হয় নাকি 2 সপ্তাহ ধরে হয়, আমরা যদি 2 সপ্তাহ থেকে বলি তাহলে সেটা ভুল বলি, সে 2 সপ্তাহ ধরে
ভুগছে, তার মানে একটা পিরিয়ড বোঝাচ্ছে 2 সপ্তাহ, একটানা 2 সপ্তাহ মানে 14 দিন, ইন্ডিভিজুয়াল 14 days, এই 14 দিন ধরে সে জ্বরে ভুগছে। তো সেই অর্থে কি ইউজ করব, ধরে অর্থে ফর ইউজ করব। আর থেকে থেকে অর্থে কি ইউজ করব, উল্লেখ করে দিয়েছি 1999 সাল থেকে বলি না 1999 সাল ধরে বলি, নিশ্চয়ই থেকে বলি, ওই জন্য এখানে সিন্স ইউজ করব। বুঝতে পেরেছো? আশা করি সিন্স আর ফরের মধ্যে তোমাদের কোনো কনফিউশন হবে না। কতগুলো এক্সাম্পল দিচ্ছি, তোমরা মুখে মুখে বলো তো, সামনাসামনি না থাকলে কী করে বলবো। যাই হোক, তোমরা ভিডিওটা পজ করে বলার চেষ্টা করো, আমি কয়েকটা বলছি, ঠিক আছে? যদি আচ্ছা, যদি বলা হয় ফ্রাইডে, তাড়াতাড়ি বলবে ফ্রাইডে, কী হবে, সিন্স না ফর? ফ্রাইডে, এর আগে কী হতে পারে, সিন্স না ফর? আর রয়েছে 25th জান মানে জানুয়ারি, এই জান ওই জান নয়। নেক্সট রয়েছে ধরো 20 22 2020, ঠিক আছে, ইয়ারকে বলছি। যদি বলা হয় 2 years, বলো কোনটা সিন্স হবে? এই চারটে দিয়েছি, কোনটা সিন্স হবে কোনটা ফর হবে একটু বলার চেষ্টা করো। ফ্রাইডে, ফ্রাইডে বলতে আমরা কি বোঝাই, সোমবার, মানে সরি শুক্রবার। শুক্রবার থেকে আমরা কি বলি, শুক্রবার থেকে বলি না, শুক্রবার ধরে। সে শুক্রবার থেকে একটা কাজ করছে নাকি শুক্রবার ধরে কাজটা করছে, কী হবে, শুক্রবার থেকে, তাই তো, ফ্রাইডে থেকে, তাই তো। তো থেকে হলে কি হবে, সিন্স হয়ে যাবে। তো ফার্স্ট এটা সিন্স। 25শে জানুয়ারি ধরে নাকি 25শে জানুয়ারি থেকে সে আমাদের বাড়িতে আসছে, কী হবে, 25শে জানুয়ারি থেকে হয়, তাই এটা সিন্স। 2020 কী হবে, 2020 মানে সে 2020 থেকে নাকি 2020 ধরে। যদি বলা হয় 2020 সারা বছর ধরে, 2020 সারা বছর ধরে, সেক্ষেত্রে তো অন্য জিনিস। কিন্তু 2020 থেকে শুরু করে এখনও পর্যন্ত সে একটা কোনো কাজ করছে, সেই অর্থে কী হবে, থেকে বলছে, তাই হবে কি তোমার সিন্স হবে। 2 বছর, 2 বছর থেকে নাকি 2 বছর ধরে, উল্লেখ করা নাই, এক্সাক্ট টাইম উল্লেখ করা নাই, 2 বছর, সে যখন যে কোনো 2 বছর হতে পারে, তো এই অর্থে কী হবে, ফর হবে, 2 বছর ধরে হয়। বুঝতে পেরেছো? ভেরি গুড। তো এটাই আমাদের বলা ছিল। তো স্ট্রাকচারটা একবার দেখে নাও। স্ট্রাকচারটা কী রয়েছে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ নট বিন, মানে নট যদি নেগেটিভ হয় আলাদা করে আর দেয়নি, তারপরে বিন বসে ভার্বের সঙ্গে আইএনজি। দেখো যেহেতু পারফেক্ট তাই হ্যাভ হ্যাজ, যেহেতু কন্টিনিউয়াস তাই এর নাম কি, পারফেক্ট কন্টিনিউয়াস। তো যেহেতু পারফেক্ট তাই হ্যাভ হ্যাজ, পারফেক্টের নিয়ম। আর কন্টিনিউয়াস কেন, ভার্বের সঙ্গে আইএনজি তাই কন্টিনিউয়াস। বোঝা গেল? তারপরে আমরা কী দেবো, সিন্স অথবা ফর যে কোনো একটা দেবো, তারপর রেস্ট মানে রিমেইনিং অংশ। বুঝতে পেরেছো? সেটাই রয়েছে, উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 1999। বুঝতে পেরেছো? ওকে, যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপে বলো, কোনো ডাউট থাকলে গ্রুপে বলতে পারো। আর আমি কোনো কিছু এর উপরে, এই যে পুরো প্রেজেন্টের উপরে, পুরো প্রেজেন্ট টেন্সটা তোমাদের শেষ করে দিয়েছি। এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে, মোর দ্যান 100 ইনফরমেশন রয়েছে, যদি তোমরা ছোটো ছোটো ইনফরমেশনগুলোও নাও। তো ওগুলোর মধ্যে থেকে আমি তোমাদের টেস্ট নেব। তো যখনই এটা হয়ে যাবে, ওকে বলবে যে স্যার আই এম ডান এরকম লিখবে। তারপরে আমি তোমাদেরকে টেস্ট নেব। টেস্ট দুভাবে নেবো, একটা হচ্ছে র্যাপিড টেস্ট, ওখানে আমি কিছু কোশ্চেন দেবো, মানে একটা কোশ্চেন দেবো, তোমরা একটা অ্যান্সারই দেবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে যত ফাস্টে দিতে পারো। আমি আবার নেক্সট কোশ্চেন দেবো, এরকম করে 10টা কোশ্চেন দেবো, ঠিক আছে? আর তারপরে কি করবো, তারপরে আমি ওভারঅল 10টা কোশ্চেন দেবো, সেটা তোমরা যখন খুশি দিতে পারো, আজকেও দিতে পারো, কাল দিতে পারো, মানে নেক্সট উইকের মধ্যে তোমরা ওটা সলভ করে দিলেই হবে। বুঝে গেল? অল দ্য বেস্ট।